সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অধ্যাপক মোহাম্মদ কাবিরুল হাসান, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমি তোমাদের সঙ্গে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য। বিষয় কোড 24-10-17। আজকের আলোচনার বিষয় আবুল হাসনাত সম্পাদিত মুক্তিযুদ্ধের কবিতা গ্রন্থ থেকে কবি শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি। মুক্তিযুদ্ধের সাহিত্য অংশে তোমাদের মোট 8টি কবিতা পাঠ্য। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, শামসুর রহমান। এখন সকল শব্দই, হাসান হাফিজুর রহমান। আর কত রক্তের দরকার হবে, সৈয়দ শামসুল হক। একজন মুক্তিযোদ্ধার আত্মসমর্পণ, রফিক আজাদ। আগ্নেয়াস্ত্র, নির্মলেন্দু গুণ। নচিকেতা, আবুল হাসান। বাঙালির জন্মতিথি, মুহম্মদ নুরুল হুদা। বাতাসে লাশের গন্ধ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এবার আমরা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতা নিয়ে আলোচনা শুরু করব। প্রথমে আমরা কবি শামসুর রহমানের জীবন ও সাহিত্য নিয়ে সামান্য কিছু বলবো। শামসুর রহমান পুরাতন ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন 23 অক্টোবর 1929। মৃত্যুবরণ করেন 17 অগস্ট 2006 সালে। কবির পৈতৃক বাড়ি ছিল নরসিংদী জেলার রায়পুর উপজেলার পাড়াতলী গ্রামে। পিতা মোখলেসুর রহমান চৌধুরী, তিনি শিক্ষা বিভাগে চাকরি করতেন। মা আমেনা খাতুন। তিনি তার জীবদ্দশায় বাংলাদেশের প্রধান কবি হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন। পেশা হিসেবে সাংবাদিকতা সারা জীবন যুক্ত ছিলেন। কবি শামসুর রহমানের কবিতার বিষয়বস্তু, আমরা তার কবিতায় প্রেম, মানবিকতা, স্বাধীনতা ও মানুষের বিকাশের পক্ষে অবস্থান দেখি এবং প্রতিক্রিয়াশীলতা, ধর্মান্ধতা আর অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাকে দেখতে পাই। বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে নিজের কলম আর কাব্যশক্তি নিয়ে তিনি যুক্ত ছিলেন। তার কবিতায় আছে প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, এটা বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কবিতা। 25শে মার্চ গণহত্যার পরে 28 মার্চ যখন কারফিউ তুলে নেওয়া হলো, তখন তিনি পরিবারসহ তার পাড়াতলী গ্রামের বাড়িতে চলে যান। সেখানে তিনি প্রায় 1.5 মাস মতো ছিলেন। এই সময়ে 7 কিংবা 8 এপ্রিল তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা ও স্বাধীনতা তুমি কবিতাটি রচনা করেন। এছাড়াও
অবরুদ্ধ ঢাকায় ফিরে এসে মুক্তিযুদ্ধের শ্বাসরুদ্ধকর পরিবেশে আরও বেশ কিছু কবিতা লেখেন। কবিতার পাণ্ডুলিপি তার স্ত্রী এগুলো সব লুকিয়ে রাখতেন। দেশবোধে উজ্জীবিত কবিতা, বিদ্রোহ আর প্রতিরোধের চেতনায় সমুন্নত, সামাজিক দায়বদ্ধতার এক পরমতম প্রকাশ ছিল এই কবিতাগুলা। তার ঢাকার বাসা থেকে এসব কবিতা মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক আর শাহাদাত চৌধুরী বিচিত্রা সম্পাদক সংগ্রহ করেন। পরে শিল্পী আবুল বারক আলভির মাধ্যমে পাঠিয়ে দেন কলকাতার প্রাবন্ধিক আবু সঈদ আইয়ুবের কাছে। আবু সঈদ আইয়ুব মজলুম আবিদ ছদ্মনামে কবিতাগুলো দেশ পত্রিকায় ছাপবার ব্যবস্থা করেন। মজলুম আবিদ শব্দটির অর্থ নির্যাতিত লেখক। স্বাধীনতার পর 1972 সালের জানুয়ারি মাসে আবু সাঈদ আইয়ুব আর তার স্ত্রী গৌরিয়া আইয়ুব বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি প্রকাশ করেন। তাদের ইচ্ছে ছিল মুক্তিযুদ্ধের সময় কাব্যগ্রন্থটি প্রকাশ করা, কিন্তু 1971 সালেই দেশ স্বাধীন হয়ে যায়। আমরা শামসুর রাহমানের কবিতায় সারা জীবন মুক্তি সংগ্রামকে দেখতে পাই। তার কবিতার খাতায় তিনি লিখতে চান যেমন ইচ্ছা, অর্থাৎ তিনি স্বাধীনতা চান, ইচ্ছার স্বাধীনতা চান, লেখার স্বাধীনতা চান, বাক এবং ব্যক্তি স্বাধীনতা চান। তিনি প্রতিদিন অভিনিবেশ সহ কবিতা লেখা অনুশীলন করতেন আর প্রগতিশীল সকল ধরনের আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। একজন পেশাজীবী যেমন তার কর্মক্ষেত্রে যান, তিনি প্রতিদিন চেয়ার টেবিলে বসে কবিতা লেখা অনুশীলন করতেন। তিনি ছিলেন প্রতিবাদী কবি, প্রতিবাদকে কবিতায় রূপকে রূপ দিয়েছিলেন। 1958 সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে তখন তিনি তার এই ক্ষমতা দখলের প্রতিবাদে উনি একটি রূপকাশ্রয়ী কবিতা লেখেন, হাতির সুর। এই কবিতাটি সমকাল পত্রিকায় ছাপা হয়েছিল। সেকান্দার আবু জাফর এই পত্রিকা সম্পাদনা করতেন। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, একটা বিদ্রোহের কবিতা। 1971 সালের 25শে মার্চের পর পাকিস্তানের শাসক শ্রেণী বিভৎস গণহত্যা থেকে মুক্তির একমাত্র উত্তরণের পথ ছিল স্বাধীনতা অর্জন। স্বাধীনতা অর্জন ছাড়া আরেকটা পথ খোলা, মৃত্যুবরণ করতে হবে। তাই লেখক তার কবিতায় চূড়ান্তভাবে স্বাধীনতাকে প্রত্যাশা করেছেন। তিনি এই কবিতায় গণমানুষের স্বাধীনতা যুদ্ধের কথা বলেছেন। ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে লাখো মানুষের বিপন্ন জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতাকে পেয়েছি। এই কবিতায় তার নিখুঁত বর্ণনা তিনি এঁকেছেন। তার যে সুতীব্র সংকল্প, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা, এখানে এই কবিতার শুরুতেই আমরা কবির আকুতি দেখি। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। আমরা দেখি এই কবিতায় ক্ষোভ আছে। তুমি আসবে বলে
হে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। এই কবিতায় আমরা কবির অভিযোগ পাই, তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। আমরা এই কবিতায় কবিকে কৈফিয়ত করতে দেখি, স্বাধীনতা তোমার জন্য থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। আমরা কবিতার একদম শেষে গিয়ে পাই তিনি হুকুম দিচ্ছেন। কবিতার পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। আমরা দেখি সখিনা বিবির কপাল ভেঙেছে। আমরা দেখি হরিদাসীর স্মৃতির সিঁদুর মুছে গেছে, ছাত্রাবাস আর বস্তি উজাড় হয়েছে, গ্রামের পর গ্রাম পুড়ে ছাই হয়ে গেছে। নিঃসঙ্গ কুকুরও মনিবের বাস্তুভিটায় পাহারারত, অবুঝ শিশু অনাথ ও আশ্রয়হীন হয়েছে। অশীতিপর বৃদ্ধ মোল্লাবাড়ির বিধবা বধূ অপেক্ষা করছে যুদ্ধ বিধ্বস্ত ভূমিতে। এক অনাথ ক্ষুধার্ত কিশোরী শূন্য থালা হাতে পথে বসে আছে। জোয়ান কৃষক সগির আলী, সাহসী জেলে কেষ্ট দাস, মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া, ঢাকার রিকশাওয়ালা অসুস্থ রুস্তম শেখ, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণের দল, সকলেই এক নতুন পৃথিবীর জন্ম দিতে বাংলাদেশের স্বাধীনতার জন্যে নিঃস্বার্থভাবে সংগ্রাম করছে। আমরা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় আমরা অসংখ্য চিত্রকল্প পাই। প্রথমেই আমরা চিত্রকল্প কাকে বলবো সেটা একটু জেনে নেই। শব্দের আমরা দেখি চিত্রধর্মিতা আছে, আর ভাষা যত গভীর হয়, ভাষায় সাহিত্য নির্মাণ যত বেশি হয়, ভাষার শব্দের বহুমাত্রিকতা তত বাড়ে। ভাষার শব্দের প্রতীকধর্মিতা আর চিত্রধর্মিতাও বাড়ে। আধুনিক কবি পাঠকের সঙ্গে মননশীল যোগাযোগের তাগিদে সচেতনভাবে কল্পনা, সৃষ্টিশীল হৃদয়াবেগ আর মেধাশক্তি ব্যবহার করে কবিতায় শব্দ, শব্দগুচ্ছ, বাক্য, খণ্ডবাক্যের বুননে পাঠক হৃদয়ে ছবি নির্মাণ করেন। সেই ছবিকেই আমরা বলি চিত্রকল্প। আমরা কবিতায় দেখি পুরো কবিতা জুড়েই চিত্রকল্পের ব্যবহার। স্বাধীনতার জন্যে কবি হৃদয়ের আকুতি এত দৃঢ়ভাবে প্রকাশ সম্ভব হতো না যদি এই চিত্রকল্পগুলা ব্যবহার করা না হতো। পাকিস্তানিদের গণহত্যার সূচনা 52 থেকে। 25শে মার্চ 71 ঢাকায় পৃথিবীর ইতিহাসের নির্মমতম গণহত্যা ঘটে। কবি ঢাকা ছেড়ে গ্রামে চলে যান। 7 এবং 8 এপ্রিল লিখেন এই কবিতা। কবির হৃদয়ের ভয়, ক্ষোভ, আতঙ্ক, আশঙ্কা, তার বিবেক যন্ত্রণা থেকেই তার মনকে প্রকাশ করেন এই কবিতায়। আর প্রকাশের এই ভাষা আমাদের পাঠক হৃদয়ে যে ছবি নির্মাণ করেছে
স্বাধীনতার 50 বছর পরেও আমরা তা বারবার স্মরণ করছি। স্বাধীনতাকে পেতে পুরো জাতি সেই সময় মরণপণ ঐক্যবদ্ধ হয়েছিল। প্রাণবন্ত চিত্রকল্পগুলো তাই আমাদেরকে আন্দোলিত করে। অজস্র চিত্রকল্প মিলে একটা অখণ্ড চিত্রকল্প তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি। 7 এপ্রিল লেখা অফুরন্ত চিত্রকল্পের এক অসম্ভব কবিতা এই কবিতাটি। আমরা যখন 7ই মার্চ 7ই এপ্রিল কবি শামসুর রহমান এই কবিতা লিখেন, তখন কিন্তু জানতাম না যে সেই বছরই 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাবে। তখন সেটা ছিল শুধুই কল্পনা। কিন্তু আজকে আমরা দেখি যে তাঁর সেই কল্পনা বাস্তব রূপ পেয়েছিল 16 ডিসেম্বর 1971 সালে। আমরা এই কবিতায় কিছু পুরাণ এবং মিথের ব্যবহার দেখি। পুরাণ কিংবা মিথ বলতে আমরা কি বুঝি? প্রাচীনকাল থেকে পুরুষানুক্রমে প্রবহমান কাহিনী, বিশেষত কোনো জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস, ধারণা ও নৈসর্গিক ঘটনাবলীর ব্যাখ্যাকে পুরাণ বা মিথ বলা হয়। মিথের একটা চমৎকার সংজ্ঞা দিয়েছে